আজকে আমরা মাত্র একটা লেখা নিয়ে কথা বলবো, কিন্তু লেখাটা ছোট হলেও এর গভীরতা কিন্তু প্রচণ্ড। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। স্কুল কলেজে আমরা সবাই হয়তো এটা পড়েছি, কিন্তু আজ আমরা এর গভীরে ডুব দেব। এই কবিতাটা বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসার কথা বলে, কিন্তু এটা কোনো সাধারণ প্রেমের কবিতা নয়। চলুন এই অসাধারণ যাত্রার শুরুতেই কবিতার সেই বিখ্যাত লাইন দুটো আরেকবার মনে করি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। আর এই দুটো লাইনে কিন্তু পুরো কবিতার কি বলে সুরটা বাঁধা হয়ে গেছে। এখানে কোনো যদি কিন্তু বা হয়তো নেই। কবি নিশ্চিত যে তিনি ফিরবেন। প্রশ্নটা শুধু কিভাবে। আর এখানেই পুরো ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক তাই। চলুন প্রথম অংশটা নিয়ে কথা বলা যাক। এই যে প্রত্যাবর্তন আর রূপান্তরের ইচ্ছা, কবি ফিরে আসতে চাইছেন কিন্তু মানুষ হিসেবে নয়, তিনি হতে চান শঙ্খচিল বা শালিক। হ্যাঁ, দুটোই বাংলার খুব সাধারণ পরিচিত পাখি, কোনো রাজকীয় ঈগল বা ময়ূর নয়। এই সাধারণ রূপ বেছে নেওয়ার পেছনে কারণটা কি হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। দেখুন, এটা কিন্তু কোনো গতানুগতিক ধর্মীয় পুনর্জন্মের ধারণা নয়। কর্মফল অনুযায়ী ভালো বা খারাপ কোনো রূপে জন্ম, সেই দর্শন এখানে কাজ করছে না। এটা তার চেয়েও অনেক বেশি ব্যক্তিগত আর গভীর একটা অনুভূতি। কবি আসলে বলতে চাইছেন, এই বাংলার মাটির সাথে তার সম্পর্ক এতটাই অবিচ্ছেদ্য যে তিনি কোন রূপে ফিরছেন সেটা বড় কথা নয়। ফেরাটাই আসল। একদম ফেরাটাই আসল। তিনি দর্শক হিসাবে ফিরে এসে দূর থেকে বাংলার সৌন্দর্য উপভোগ করতে চান না। তিনি এই প্রকৃতির অংশ হয়ে যেতে চান, যেন তার আত্মা এই বাংলার ঘাসে, পাখিতে, নদীতে মিশে একাকার হয়ে যায়। তার মানে এটা শুধু ফিরে আসা নয়, এটা এক ধরনের মিলন বা মিশে যাওয়া। ঠিক। এই ধারণাটা আমাকে ভাবাচ্ছে। ভালোবাসাটা এতটাই তীব্র যে প্রেমিক আর প্রেমাস্পদের মধ্যে কোনো দূরত্বই থাকছে না। আর এই মিশে যাওয়ার আকাঙ্ক্ষাটা তো শুধু শঙ্খচিল বা শালিক হয়ে থেমে থাকছে না, তাই না? একদমই না। বরং কবিতা যত এগোবে আমরা দেখব এই আকাঙ্ক্ষা আরও তীব্র আর আরও স্পষ্ট হয়ে উঠছে। কবি যেন বাংলার প্রতিটি ঋতু, প্রতিটি সময়ের অংশ হতে চাইছেন। যেমন তিনি বলছেন, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। এই লাইনটা পড়লে চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। শুধু ছবি নয়, একটা অনুভূতিও কাজ করে। ভোরের ঠান্ডা ভেজা হাওয়া, কাকের সেই পরিচিত কর্কশ ডাক, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সেই স্পর্শ, সবকিছু। আর কার্তিকের নবান্ন শব্দটা তো শুধু একটা সময়কে বোঝাচ্ছে না, এর সাথে জড়িয়ে আছে। আমাদের হাজার বছরের সংস্কৃতি। হ্যাঁ, ঠিক এখানেই জীবনানন্দের জাদু। তিনি বাংলার কোনো বিশাল মহৎ ল্যান্ডস্কেপ আঁকছেন না। তিনি আঁকছেন ছোট ছোট মুহূর্তের কোলাজ, যা আমাদের ইন্দ্রিয়কে ছুঁয়ে যায়। নবান্ন শব্দটা দেখুন, এটা শুধু নতুন ফসল ওঠার উৎসব নয়। এটা প্রকৃতির চক্রের সাথে মানুষের সংস্কৃতির একটা নিখুঁত মেলবন্ধন। আচ্ছা। কাঁঠাল গাছের ছায়া, ভোরের কুয়াশা, নতুন চালের গন্ধ, এইসব অতি সাধারণ দৃশ্যকল্পের মাধ্যমে তিনি এমন এক বাংলাকে আঁকছেন যা একান্তই ব্যক্তিগত, কিন্তু একই সাথে চিরন্তন। তার মানে বাংলার প্রতি এই ভালোবাসা আসলে এই নির্দিষ্ট শব্দ, গন্ধ আর অনুভূতিরই সমষ্টি। একদম। তিনি কোনো আইডিয়াকে ভালোবাসছেন না, তিনি ভালোবাসছেন এই ইন্দ্রিয়গ্রাহ অভিজ্ঞতাকে। আকাশের পাখি, ভোরের কাক, এইসবের পর মনে হচ্ছে কবির মনটা মাটির আরও কাছাকাছি, জলের কাছে যেতে চাইছে। বাংলার কথা তো জল ছাড়া সম্পূর্ণ হতেই পারে না, তাই না? আর ঠিক তখনই তিনি লিখছেন, ঠিক ধরেছেন। তিনি লিখছেন, হয়তো বা হাস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এই ছবিটা কি মিষ্টি! একটা সাধারণ হাঁস, কিন্তু তার পায়ে কিশোরী লাল ঘুঙুরের কল্পনা। এটা তো বাস্তব না, কিন্তু শুনতে কি ভালো লাগছে। মনে হচ্ছে যেন পুরো প্রকৃতিটাই জীবন্ত, মানুষের মতো অনুভূতি নিয়ে বসে আছে। একদম। সাহিত্যে এটাকে অনেক সময় প্যাথেটিক ফ্যালেসি বলা হয়। একটু কঠিন শোনায়, কিন্তু বিষয়টা সহজ। এর মানে হল প্রকৃতির ওপর মানুষের আবেগ বা গুণাবলী আরোপ করা। ও, কিন্তু জীবনানন্দ যেভাবে দেশীয় ঘুঙুরের মতো একটা অনুষঙ্গ ব্যবহার করেছেন, তাতে এটাকে কোনো বিদেশি তত্ত্ব মনে হয় না। মনে হয় কবির চোখে বাংলাটা ঠিক এমনই, মানুষ আর প্রকৃতি যেখানে এক হয়ে গেছে।
কলমিলতায় ভরা পুকুরে ভেসে বেড়ানো হাঁসের দৃশ্য তো খুব পরিচিত, কিন্তু ওই একজোড়া লাল ঘুঙুরের কল্পনা পুরো দৃশ্যটাকে একটা স্বপ্নময় মায়াবী রূপ দিয়েছে। ঠিক। এটা ভালোবাসা দৃষ্টি দিয়ে প্রকৃতিকে দেখার ফল। আর এই স্বপ্নময় জগতের পরই কবি যেন আমাদের বাস্তবতায় ফিরিয়ে আনছেন, আর কবিতার একেবারে মূল কথাটাই ঘোষণা করছেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত, ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ফেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। এই লাইন দুটোয় অনেকগুলো ভারী শব্দ আছে। জলাঙ্গি, করুণ। জলাঙ্গি বলতে সম্ভবত নদীমাতৃক বাংলাকেই বোঝাচ্ছেন, যার শরীর জল দিয়ে গড়া। হ্যাঁ, কিন্তু একটা শব্দ আমাকে খুব ভাবাচ্ছে, করুণ। সবুজ করুণ ডাঙায়। সবকিছু এত সুন্দর, এত ভালোবাসার কথা, এর মধ্যে হঠাৎ এই বিষণ্ণ শব্দটা কেন? আমার তো প্রথমে মনে হয়েছিল এটা হয়তো বাংলার দারিদ্র্য বা দুঃখের দিকে ইঙ্গিত করছে। আপনার কি মনে হয়? এটা একটা দারুণ পয়েন্ট। অনেকেই প্রথমবার পড়লে এমনটা ভাবতে পারেন। দারিদ্র্য বা দুঃখের ছায়া তো বাংলার ইতিহাসে আছেই, কিন্তু আমার মনে হয় জীবনানন্দ এখানে আরও গভীর কিছু বলছেন। আচ্ছা। এখানেই তিনি সাধারণ সৌন্দর্য বর্ণনা থেকে সরে এসে ভালোবাসার একটা সম্পূর্ণ নতুন সংজ্ঞা দিচ্ছেন। ভালোবাসা মানে শুধু সৌন্দর্যের প্রশংসা নয়, ভালোবাসা মানে এর ক্ষত বা দুঃখকে অস্বীকার না করা। বাহ! তিনি বাংলার শুধু রূপসী রূপটাকে ভালোবাসছেন না, তার করুণ বা বিষণ্ণ রূপটাকেও আপন করে নিচ্ছেন। এই বিষণ্ণতা হয়তো আসে নদীর ভাঙনে, বর্ষার প্লাবনে, জীবনের অনিশ্চয়তায়। বাংলার প্রকৃতি যেমন স্নিগ্ধ, সবুজ, তেমনি তার একটা কোমল, বিষণ্ণ রূপও আছে। কবি সেই রূপটাকেও ভালোবাসছেন। এটা অনেকটা একজন মানুষকে তার সব খুঁতসহ ভালোবাসার মতো, সম্পূর্ণ। প্রকৃতির সব রূপকেই গ্রহণ করার কথা বলছেন তিনি। এটা তো একটা অসাধারণ ভাবনা। আচ্ছা, কবিতার সময়টা যেন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে, ভোরের কাক দিয়ে শুরু হয়ে এখন যেন সন্ধ্যার দিকে এগোচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। দিনের আলো কমে আসছে আর চিত্রকল্পগুলোও বদলে যাচ্ছে। কবি লিখছেন, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন এক ধরনের গুবরে পোকা, যা গোধূলিবেলায় উড়ে বেড়ায়। তারপরে বলছেন, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে। দিনের কোলাহল থেকে সরে এসে সন্ধ্যার নিস্তব্ধতায় প্রবেশ করছে কবিতা। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু থামাই। লক্ষ্মী প্যাঁচা তো মঙ্গলের প্রতীক, দেবী লক্ষ্মীর বাহন, তাই না? হ্যাঁ, কিন্তু লোককথায় বা অনেক সময় গ্রামেগঞ্জে প্যাঁচার ডাককে অশুভও মনে করা হয়। এই দুটো বিপরীত ধারণা কি কবি জেনে শুনেই ব্যবহার করছেন? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, তিনি জেনে শুনেই এই দ্বৈতটাকে ব্যবহার করছেন। লক্ষ্মী প্যাঁচা একদিকে যেমন পৌরাণিক মঙ্গলের প্রতীক, অন্যদিকে লোকসংস্কৃতিতে তার ডাক ঘিরে একটা রহস্য বা ভয়ও কাজ করে। আচ্ছা আচ্ছা। কবি এই দুটোকেই গ্রহণ করছেন। শিমুল গাছের ডালে প্যাঁচার ডাকের এই ছবি বাংলার লোককথার জগৎকে মনে করিয়ে দেয়। এর মাধ্যমে কবিতাটা শুধু প্রকৃতির বর্ণনা থেকে সরে এসে এমন এক জগতে প্রবেশ করছে যেখানে প্রকৃতি, পুরাণ, লোকবিশ্বাস আর মানুষের জীবন মিলেমিশে একাকার। আর এই রহস্যময়তার পরেই আবার খুব সাধারণ ঘরোয়া জীবনের ছবি ফিরে আসছে। হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। কি সাধারণ কিন্তু জীবন্ত একটি দৃশ্য। এরপরই আমার অন্যতম প্রিয় একটা লাইন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়। এখানে রূপসার ঘোলা জল বা সাদা ছেঁড়া পাল, এই বর্ণনাগুলো ছবিটাকে ভীষণ বাস্তব করে তুলেছে। এখানেই জীবনানন্দের বিশেষত্ব। তিনি প্রকৃতিকে মানববর্জিত কোনো জগৎ হিসেবে দেখেন না, তার প্রকৃতি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক। উঠানের ঘাসে খোয়ের ধান ছড়ানো শিশু বা রূপসা নদীতে ছেঁড়া পালে ডিঙা চালানো কিশোর, এরা কেউই মহানায়ক নয়। এরা এই ভূখণ্ডের দৈনন্দিন স্পন্দনের অংশ। মজার ব্যাপার হল, আমি যখন ছোটবেলায় এই কবিতাটা প্রথম পড়ি, আমার কাছে ছেঁড়া পালে ডিঙা বায় লাইনটা খুব দুঃখের মনে হতো। আমারও তাই মনে হতো। তাই না? মনে হতো কিশোরটি খুব গরিব। কিন্তু এখন বুঝি কবি এখানে দারিদ্রতা দেখাতে চাননি, বরং জীবনের একটা বাস্তব, অকৃত্রিম ছবি তুলে ধরেছেন। ঘোলা জল বা ছেঁড়া পাল, এই বাস্তবসম্মত বর্ণনাগুলো প্রমাণ করে যে তার ভালোবাসা কোনো কাল্পনিক, আদর্শায়িত বাংলার প্রতি নয়, বরং তার ধুলোমাটি মাখা, তার অভাব অনটন সহ বাস্তব বাংলার প্রতি। কবিতাটা এখন প্রায় শেষের দিকে। সন্ধ্যার অন্ধকার আরও ঘনিয়ে এসছে।
দিনের শেষে পাখিরা যেমন নীড়ে ফেরে, কবিও যেন তার চূড়ান্ত প্রত্যাবর্তনের কথা বলছেন। তিনি লিখছেন, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাহলে এর মানে কি দাঁড়ালো? এটাই কি কবির চূড়ান্ত প্রত্যাবর্তন? তিনি বলছেন, তাকে আর আলাদা করে চেনা যাবে না, খুঁজে পাওয়া যাবে ওই সাদা বকের ভিড়ে। এটাই কবিতার ক্লাইম্যাক্স। এটাই সেই মূল বার্তা, যার জন্য পুরো কবিতাটি তৈরি হয়েছে। কবির চূড়ান্ত প্রত্যাবর্তন হল প্রিয় ভূমির প্রকৃতির সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়া। নিজের স্বতন্ত্র আমিটাকে, নিজের আলাদা পরিচয়টাকেই তিনি বিসর্জন দিচ্ছেন। তিনি আর একজন ব্যক্তি হিসেবে থাকছেন না, বরং বাংলার নিসর্গের অংশ হয়ে যাচ্ছেন। দিনের শুরুতে তিনি শঙ্খচিল বা শালিক হতে চেয়েছিলেন, ভোরের কাক বা ঘুঙুর পায়ে হাঁস হতে চেয়েছিলেন, আর দিন শেষে তিনি বলছেন একঝাঁক সাদা বকের ভিড়ে তাকেই পাওয়া যাবে। অর্থাৎ তাকে আর আলাদা করে চেনা যাবে না। একদম। শঙ্খচিল, কাক, বক এদের থেকে তিনি আর আলাদা নন। এটা ব্যক্তিগত অমরত্বের আকাঙ্ক্ষা নয়, বরং বাংলার প্রকৃতির যে চিরন্তন সৌন্দর্য, তার মধ্যে বিলীন হয়ে যাওয়ার আকুতি। ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ হল এক হয়ে যাওয়া। আর কবি এখানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে সেই ভালোবাসাকেই চূড়ান্ত রূপ দিচ্ছেন। অসাধারণ। আজ আমরা জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মধ্যে দিয়ে এক অবিশ্বাস্য যাত্রা করলাম। দেখলাম কিভাবে সাধারণ পাখির রূপ ধরে ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলার প্রকৃতি ও জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়ে কবিতার গভীরতম অনুভূতি প্রকাশ করেছেন এবং শেষে প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছেন। ধানসিঁড়ি নদীর তীর থেকে শুরু করে রূপসার ঘোলা জল, ভোরের কাক থেকে সন্ধ্যার বক, পুরো কবিতাটাই যেন বাংলার এক জীবন্ত অনুভূতিপ্রবণ মানচিত্র। ঠিক তাই। আর এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন আমাদের ভাবাতে পারে। এই কবিতার সংকলনটির নাম ছিল রূপসী বাংলা। কবিতাটি কেবল একটি সুন্দর জায়গার বর্ণনা দেয় না, বরং একটা স্থানকে কিভাবে ভালোবাসা যায় তা শেখায়। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা যখন কোনো জায়গাকে ভালোবাসি বলি, তখন আমরা ঠিক কী ভালোবাসি? তার চকচকে শপিং মল আর বড় রাস্তাগুলো, নাকি তার অলিতে গলিতে লুকিয়ে থাকা গন্ধ, ভোরের প্রথম আলো বা কোনো পরিচিত পাখির ডাক? জীবনানন্দ শিখিয়ে গেলেন, একটি জায়গার আত্মা বাস করে তার সবচেয়ে সাধারণ, সবচেয়ে তুচ্ছ জিনিসগুলোর মধ্যেই। আমাদের নিজেদের জায়গার সেই আত্মাকে আমরা কি খুঁজে পেয়েছি?